ইউনিভার্স খুবই রহস্যময়, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আজ অব্দি আমরা ছোট থেকে যা কিছু জেনে এসেছি না স্পেসের ব্যাপারে, ইউনিভার্সের ব্যাপারে, তার মধ্যে অনেক কিছুই ভুল। সেগুলো এমন ভুল যেগুলো শোনার পর তুমি কিছুতেই বিশ্বাস করতে পারবে না। এর আগে এইরকমই কিছু স্পেসের মিথস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা অনেককেই পুরো অবাক করে দিয়েছিল। তাই আবারও আজ এক্সপোজ করতে চলেছি কিছু ডার্ক ট্রুথ আমাদের স্পেস আর গ্রহ নক্ষত্রের ব্যাপারে, যা শুনলে তুমি লিটারালি শকড হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ডার্ক সাইড অফ দ্য মুন। অনেকেই বিশ্বাস করে যে চাঁদের একটা ডার্ক সাইড আছে, মানে অন্ধকার দিক আছে। কিন্তু বলে রাখি, আসলে চাঁদের কোনো ডার্ক সাইড নেই। আর এটা আমি যখন জানতে পারি তখন আমিও পুরো অবাক হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, মানে এটা সেম স্পিডে রোটেট করে যে স্পিডে আমাদের চারদিকে ঘোরে। মানে খুবই সিম্পল, চাঁদের একটা সাইড সব সময় আমাদের দিকেই মুখ করে থাকে। মানে এ লাট্টুর মতো নিজের অক্ষের চারদিকে ঘোরে না, যেমনটা পৃথিবী ঘোরে লাট্টুর মতো। আর এই কারণেই দেখবে আকাশে যখনই চাঁদ দেখতে পাবে না, একটা দিকই দেখতে পাবে সব সময়, একই ডিজাইন অলওয়েজ। অন্য দিকটা দেখতেই পাবে না, তাই না? অন্য দিকটা দেখতে চাও? এই যে এইটা হলো উল্টো দিকটার ছবি। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, এটা পুরোটাই আলোকিত। আমরা শুধু এটাকে দেখতে পাই না বিকজ উল্টো দিকে আছে বলে, নাকি এটা ডার্ক বলে। আর এই একটা সাইড অলওয়েজ একদিকে থাকার বেনিফিটও আছে। অ্যাস্ট্রোনমার্সরা অন্য দিকটা একটা গর্তকে ডিশ হিসেবে ব্যবহার করে একটা রেডিও টেলিস্কোপ বানানোর কথা ভেবেছে। এইটা একটা খুবই ভালো লোকেশন হবে একটা রেডিও টেলিস্কোপের পক্ষে, কারণ এটা পৃথিবীর নয়েজ থেকে অনেকটাই দূরে থাকবে, বিকজ উল্টো দিকে তো। এবার তিনটে ফাস্ট ফ্যাক্টস বলবো 1 মিনিটের মধ্যে। তুমি রেডি? মুভিতে যে দেখানো হয় কোনো ক্রেজি মিশনে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে দিয়ে কোনো স্পেসক্রাফট উড়িয়ে নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ সব অ্যাস্টেরয়েড গুলোকে তোমায় কাটিয়ে কাটিয়ে যেতে হবে। কিন্তু আসলে এই পাথরগুলো এতটাই দূরে দূরে থাকে না যে এই একটা অ্যাস্টেরয়েডে ধাক্কা মারার ভাবার দরকারই পড়বে না, কারণ ধাক্কা লাগার চান্স 100 কোটিতে একবার, তার থেকেও কম বলতে পারো। মিলিয়নস অফ কিলোমিটার দূরে থাকে এগুলো। তো কোনো স্পেস মিশন লঞ্চ হওয়ার সময়ও এইটাকে কনসিডারই করা হয় না। নেক্সট, আমি অনেককে বলতে শুনেছি সূর্য হলো একটা জ্বলন্ত আগুনের গোলা, কিন্তু এটা সত্যি নয়। সূর্য আসলে কোনো আগুনের মধ্যে নেই, যেহেতু ওখানে স্পেসের মধ্যে কোনো অক্সিজেনই নেই যেটা দিয়ে আগুন জ্বলবে। আমরা তো জানি যে আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের দরকার, কিন্তু স্পেসে অক্সিজেন কোথায়? তো আমরা সূর্য থেকে যে রেডিয়েশনের তাপ অনুভব করি সেটা আসে সূর্যের কোরের মধ্যে চলতে থাকা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের কারণে। এই নিয়ে যদি ডিটেলসে ভিডিও চাও কমেন্টে জানিও। নেক্সট, একটা কমন ভুল ধারণা আছে যে যেহেতু বুধ বা মার্কারি সূর্যের সব থেকে কাছে আছে তাই এই গ্রহটাই সব থেকে গরম গ্রহ, কিন্তু এটা ভুল। বরং শুক্র মানে ভিনাস সব থেকে গরম গ্রহ পুরো সোলার সিস্টেমের মধ্যে, যার মধ্যে টেম্পারেচার 465 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যেখানে মার্কারির মধ্যে দিনের বেলায় টেম্পারেচার 430 ডিগ্রি সেলসিয়াসই থাকে। এমনটা হয় কারণ ভিনাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মোটা অ্যাটমসফিয়ার আছে, যার ফলে খতরনাক গ্রিন হাউস এফেক্ট দেখা যায়, যেটা ভিনাসকে আরো গরম করে দেয়। এরপরেরটা খুবই অদ্ভুত। আমরা সবাই ভাবি ব্ল্যাক হোল সবকিছু নিজের মধ্যে টেনে নেয়, সাক করে নেয়, তাই তো? কিন্তু বলে দিই, ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি সাক করে না। এটা একটা ভুল ধারণা, কারণ আমরা সবসময় ব্ল্যাক হোলকে একটা ম্যাসিভ ব্ল্যাক গর্ত হিসেবেই দেখে এসেছি, যেটা নিজের পথে থাকা সবকিছুকে গিলে নেয়। কিন্তু এটা সত্যি নয়। ব্ল্যাক হোলও একরকম অবজেক্ট, ঠিক পৃথিবী, সূর্য এসবেরই মতো। শুধু তফাৎ হলো এই ব্ল্যাক হোলের মধ্যে মারাত্মক স্ট্রং গ্র্যাভিটি থাকে। ধরো ব্ল্যাক হোল কিছু টেনে নেয় না, আর আমাদের সূর্যের জায়গায় সূর্যেরই সমান মাসওয়ালা একটা ব্ল্যাক হোল যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কিছুই চেঞ্জ হবে না সেভাবে। হ্যাঁ, অবশ্যই 8 মিনিট 20 সেকেন্ড পর আমাদের আকাশ পুরো অন্ধকারে ডুবে যাবে ঠিকই, কিন্তু গ্র্যাভিটেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সিচুয়েশনটা একদম সেমই থাকবে যেমনটা সূর্য থাকাকালীন ছিল। আমরা ব্ল্যাক হোলের চারদিকেই অরবিট করা শুরু করব, আর এইভাবেই কোটি কোটি বছর ধরে স্টেবল ভাবে অরবিট করতেই থাকবো। আর এই ঘটনাটাই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ কে খুঁজে পেতে সাহায্য করেছিল। ব্ল্যাক হোলের ছবি দেখার আগে তার চারপাশে ঘুরতে থাকা এই স্টারগুলোকে দেখো। এগুলোকে কিন্তু ভেঙে চুরে নিজের চারদিকে ঘোরাচ্ছে, কিন্তু টেনে নিচ্ছে না। ফলে নেক্সট টাইম যদি কেউ তোমায় বলে যে ব্ল্যাক হোল হলো সেই দৈত্যাকার অবজেক্ট যেগুলো সবকিছু টেনে নেয় নিজের মধ্যে, তাদেরকে ঠিকটা বলে দিও। এরপর একটা খুবই কমন স্পেস মিথ হলো, আমরা ভাবি যে কোনো কিছু ব্ল্যাক হোল থেকে কোনোদিন বেরোতেই পারে না। আমরা সবসময় বলতে শুনেছি যে যদি তুমি ব্ল্যাক হোলে একবার ঢুকে যাও তাহলে আর কোনো দিন ফিরে আসতে পারবে না, ওখানেই সারা জীবন আটকে রয়ে যাবে। কারণ এমনকি লাইটও ওই সিঙ্গুলারিটির টান ছেড়ে বেরোতে পারে না এর মধ্যে থেকে। তাহলে তুমি তো কোন ছাড়। এটা কিছুটা ঠিক, কিন্তু পুরোটা ঠিক না।
থ্যাঙ্কস টু স্টিফেন হকিংসের থিওরি অনুযায়ী ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি পুরোপুরি ব্ল্যাক বা কালো নয়, এদের মধ্যে থেকে ছোট ছোট পার্টিকেলস বেরোতে থাকে, আর এই রেডিয়েশনটাকেই বলা হয় হকিং রেডিয়েশন। আর এইভাবে রেডিয়েট করতে করতে ভাবা হয় ব্ল্যাক হোলের সব এনার্জি আর মাস বেরিয়ে যাবে একদিন, আর একসময় পুরোপুরি উবে যাবে। হ্যাঁ, হয়তো তার জন্য কোটি কোটি বছর লাগবে। ততদিনে যদি তুমি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাও, তুমি গ্যারান্টিড বেরোতে পারবে না। তুমি নিশ্চয়ই শুনেছো যে স্পেস হলো একটা ঠান্ডা ডার্ক ফাঁকা ভয়েড, কিন্তু এটা ঠিক নয়। স্পেসের কিন্তু অ্যাকচুয়ালি কোনো টেম্পারেচার নেই, কারণ টেম্পারেচার হলো জাস্ট একটা মেজারমেন্ট। কোনো বস্তুর মধ্যে তার ভেতরের পার্টিকেলস গুলো কত তাড়াতাড়ি মুভ করছে সেটা থেকেই টেম্পারেচার তৈরি হয়। আর যেহেতু স্পেসের মধ্যে প্রায় কোনো পার্টিকেলসই নেই বললে চলে, তাই এটার মধ্যে কোনো টেম্পারেচারও নেই। তো তুমি স্পেসের মধ্যে কতটা গরম বা কতটা ঠান্ডা থাকবে সেটা ডিপেন্ড করে তুমি কোন লোকেশনে বা কোথায় আছো। যেমন ধরো, যদি তুমি আমাদের সূর্যের মতো কোনো স্টারের সামনে থাকো, তাহলে তোমার ওপর মারাত্মক রেডিয়েশন পড়বে, যার ফলে তোমার শরীরের সব পরমাণু উত্তপ্ত হয়ে উঠবে। অ্যাস্ট্রোনটসরা অরবিটে থাকাকালীন মারাত্মক টেম্পারেচার অনুভব করে সূর্যের রেডিয়েশনের কারণে। তাদের বডির একটা অংশ যেটা সূর্যের দিকে মুখ করে থাকে, সেখানে 100 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ে। আর যে দিকটা সূর্যের উল্টো দিকে থাকে না, সেই দিকে -250 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এইভাবে ভাবলে স্পেস অ্যাকচুয়ালি ঠান্ডা নয়। এবার নেক্সট স্পেস মিথ। অনেকেই শুনে এসেছি যে যদি স্পেসশিপ ছাড়া আমরা স্পেসে যাই, তাহলে আমরা ফেটে যাব, এক্সপ্লোড হয়ে যাব। কিন্তু যদি তোমাকে এই মুহূর্তে স্পেসে টেলিপোর্ট করে দেওয়া হয়, কি হবে? ফার্স্টেই যে প্রবলেমটা হবে সেটা হলো ওখানে কোনো অ্যাটমসফেরিক প্রেসার নেই, যেটা তোমার বডিকে চারদিক থেকে প্রেসার দিয়ে চেপে ধরে রাখবে। তো তোমার শরীরের সব বায়ু সঙ্গে সঙ্গে স্পেসের মধ্যে বেরিয়ে যেতে শুরু করবে। যদি তুমি তোমার নিঃশ্বাস হোল্ড করে চেপে রাখতে চেষ্টা করো না, তাহলে তোমার ফুসফুস ভেতর থেকে মারাত্মক প্রেসার দিয়ে ফেটে যাবে। তোমার রক্তের মধ্যে নেক্সট 20 সেকেন্ড মতো অক্সিজেন থাকবে, তারপর তুমি শেষ। কারণ তারপর তোমার রক্ত লিটারালি ফুটতে শুরু করবে আর বাষ্প হয়ে যেতে থাকবে, যার ফলে তুমি বেলুনের মতো ফুলে যেতে শুরু করবে। তোমার এখন যা নর্মাল সাইজ তার দ্বিগুণ হয়ে যাবে লিটারালি। তুমি ম্যাক্স 1 মিনিট বাঁচতে পারবে, তার থেকে বেশি তো নয়। তো যেটা বলতে চাইছি সেটা হলো যে তুমি সঙ্গে সঙ্গে স্পেসের মধ্যে গিয়েই যে ফেটে যাবে বা এক্সপ্লোড করে যাবে এর ভ্যাকুয়ামের কারণে, তা কিন্তু নয়। এবার একটা বেশ ফানি, যেটা আমিও জানতাম না এই ভিডিওটা বানানোর আগে। যদি তুমি আকাশ থেকে কোনো উল্কা পড়তে দেখো যার পেছনে এরকম উজ্জ্বল লেজ মতো থাকে, তুমি নিশ্চয়ই ভাবো যে ওই লেজটা যেদিকে আছে ওই দিক থেকেই নিশ্চয়ই উল্কাটা আসছে, মানে ওর লেজই বলে দিচ্ছে যে উল্কাটা কোন ডিরেকশন থেকে আসছে। এটা কিন্তু ঠিক নয়। এই লেজগুলো ধুলো আর পাথর দিয়ে তৈরি হয়, যেটা সূর্যের তাপে উত্তপ্ত হয়ে ওই কমেটটার মধ্যে থেকে বেরিয়ে যেতে থাকে। এই সোলার রেডিয়েশন প্রেসার অ্যাকচুয়ালি সূর্য থেকে ধুলোগুলোকে দূরে সরিয়ে দেয়, যার ফলে একটা ডাইরেকশনাল লেজ তৈরি হয়। তো নেক্সট টাইম যখন কেউ একটা কমেট দেখবে, তখন মনে রেখো ওই লেজটা কিন্তু সূর্য থেকে দূরে পয়েন্ট করছে, নাকি সেটা কমেটটার গতিপথ দেখাচ্ছে। পরের মিথটা সত্যি অবাক করে দেবে। আমরা শুনে এসেছি স্পেস শান্ত, কোনো সাউন্ড নেই, কিন্তু স্পেস অ্যাকচুয়ালি নিস্তব্ধ নয়। আমরা সবাই জানি যে সাউন্ড একটা প্রেসার ওয়েভের রূপে কোনো মিডিয়ামের মধ্যে দিয়েই ট্রাভেল করে, তাই তো? আমি যে এখন কথাগুলো বলছি সেটা তোমার ফোনের বা ইয়ারফোনের স্পিকার দিয়ে বাতাসে বেরিয়ে সাউন্ড ওয়েভের রূপে বাতাসকে পুশ করে তোমার কানের পর্দায় ঠেলে পাঠাচ্ছে, তবেই তুমি সেটাকে সাউন্ড হিসেবে শুনতে পাচ্ছ। কিন্তু স্পেসের মধ্যে এরকম তো কোনো প্রেসার ওয়েভই নেই যেটাকে সাউন্ড হিসেবে শুনবে। এটা ঠিকই যে স্পেসের ভ্যাকুয়ামের মধ্যে কোনো সাউন্ড নেই, কিন্তু স্পেসের সব জায়গাটাই কিন্তু এরকম পারফেক্ট ভ্যাকুয়াম নয়। ফর এক্সাম্পল, ব্ল্যাক হোলের এই রিজিয়নের মধ্যে প্রচুর গ্যাস আর ডাস্ট থাকে, যেগুলো প্রেসার ওয়েভকে ক্যারি করতে পারে। মানে সিম্পল ভাবে বলতে গেলে এখানে সাউন্ড ওয়েভও মুভ করতে পারবে। নাসা এই সনিফিকেশন রেকর্ডিংটা তৈরি করেছিল, যেটা থেকে বোঝা যায় যে ব্ল্যাক হোল কিরকম সাউন্ড করে। আর এটা বেশ ভয়ঙ্কর, তাই না? এর সাথেই বলে রাখি যে আমরা বেশ লাকি যে স্পেস সাইলেন্ট, কারণ যদি এমনটা না হতো না আর সাউন্ডও লাইটের মতো ট্রাভেল করতে পারতো, তাহলে স্পেসের মধ্যে দিয়ে সূর্যের সাউন্ড এতটাই জোরালো শোনাতো যে তোমার কান ফেটে যেত এখানে পৃথিবীতে। নেক্সট মিথ। তুমি নিশ্চয়ই শুনেছো যে টাইম হলো ইউনিভার্সের একটা কনস্ট্যান্ট, কিন্তু আইনস্টাইন দেখিয়েছিলেন যে এটা পুরোপুরি ঠিক নয়। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি দেখায় যে স্পেসের মধ্যে দিয়ে কোনো কিছু যখন খুব ফাস্ট মুভ করে, তখন সেটা ওর মাস আর টাইম দুটোকেই এফেক্ট করে। মানে কোনো একজনের পয়েন্ট অফ ভিউ থেকে একটা গতিশীল বস্তু টাইম ডাইলেশন অনুভব করে। দেখো, যদি কোনো অবজেক্ট ফাস্ট মুভ করে, এটা অনুভব করে টাইম যেন স্লো হয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোনট স্কট কেলি প্রায় 5 বছর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়েছেন। 2015 স্কট স্পেসের মধ্যে মারাত্মক স্পিডে মুভ করছিল যখন তার যমজ ভাই মার্ক পৃথিবীতে ছিল।
আর তখনই টাইম ডাইলেশনের ফলে পুরো 1 বছর ওই অরবিটাল গতিতে ট্রাভেল করার পর স্কটের ভাই মার্কের বয়স 5 মিলিসেকেন্ড বেড়ে যায় স্কটের থেকে। মানে স্কটের বয়স 5 মিলিসেকেন্ড কম হয়ে গেছিল, বিকজ ওর কাছে টাইম স্লো হয়ে যাচ্ছিল স্পেসে। আর 5 মিলিসেকেন্ড কেন? কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস লাইটের স্পিডের 0.0026% স্পিডে ট্রাভেল করে। যদি এর বদলে স্কট পৃথিবীর বাইরে গিয়ে লাইটের 99% স্পিডে 5 বছর ট্রাভেল করে তারপর আবার ফিরে আসতো, ততক্ষণে ওর ভাই মার্কের বয়স 50 বছর হয়ে গিয়ে থাকতো। তো এখান থেকেই বোঝা যায় যে সময় কিন্তু ইউনিভার্সের কনস্ট্যান্ট আর অপরিবর্তনশীল বৈশিষ্ট্য নয়। এবার এই ভিডিওটা দেখো, চাঁদ এর বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ভাববে যে এই নানা ফেজগুলো নিশ্চয়ই পৃথিবীর ছায়া থেকেই তৈরি হচ্ছে, পৃথিবীর ছায়াই চাঁদের ওপর পড়ছে, কিন্তু এটা আসলে ট্রু নয়। এই ছায়াগুলো তৈরি হচ্ছে কারণ সূর্য চাঁদের কিছুটা পোর্শনই আলোকিত করতে পারে একটা নির্দিষ্ট সময়ে। সেই সময় চাঁদের বাকি পোর্শনগুলো অন্ধকারই থাকে। এবার পৃথিবীর চারদিকে ঘুরতে থাকাকালীন চাঁদ সূর্যের সামনে নানা রকম লোকেশনের মধ্যে দিয়ে যায়, তাই ডিফারেন্ট সময়ে চাঁদের ডিফারেন্ট জায়গায় ছায়া তৈরি হয়। আর আমরা পৃথিবী থেকে ওইগুলোকেই নানা রকম ফেজ হিসেবে দেখি। এরপরেরটা একটু ফানি। তোমরা অনেকেই ভাবো যে লাইট তো ফোটন কণা দিয়ে তৈরি হয়, আর ফোটন কণার কোনো মাস হয় না, তাই নিশ্চয়ই লাইটের ওপর গ্র্যাভিটির কোনো এফেক্ট পড়বে না, তাই তো? কিন্তু এটা সত্যি নয়। গ্র্যাভিটি তৈরি হয় যখন কোনো ম্যাসিভ বস্তু স্পেস টাইমের মধ্যে কার্ভ তৈরি করে। উদাহরণ হিসেবে এই পর্দাটাকে স্পেস টাইম ফ্যাব্রিক হিসেবে ভাবো, আর এর মধ্যে যে বলগুলো রাখা হচ্ছে আর সেগুলোর ফলে যে কার্ভটা তৈরি হচ্ছে পর্দার মধ্যে, সেই রকমই স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্যেও নানা রকম গ্রহ নক্ষত্ররা এইরকমই কার্ভ তৈরি করে। সেই গ্রহ বা নক্ষত্রটা যতটা ম্যাসিভ হবে ততই বেশি এই স্পেস টাইমের কার্ভ তৈরি হবে। আর যেহেতু লাইটের ফোটন কণা স্পেসের মধ্যে দিয়ে সোজা স্ট্রেট লাইনে ট্রাভেল করে, তাই যখন এই স্পেস টাইমের মারাত্মক কার্ভ হওয়া জায়গাটা দিয়ে পাস করে তখন এটাও বেঁকে গিয়ে কিছুটা ঘুরে যায়। আমরা এটা জানতে পারি কারণ যখন আমরা কোনো ম্যাসিভ অবজেক্ট যেমন ব্ল্যাক হোল বা কোনো গ্যালাক্সি ক্লাস্টারকে দেখি, তখন আমরা একটা মারাত্মক ডিস্টরশন এফেক্ট দেখতে পাই, যেটাকে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলা হয়। এটা হয় তখনই যখন কোনো দূরের অবজেক্ট থেকে বেরোনো লাইটকে তোমার আর ওই লাইটের উৎসের মধ্যে থাকা কোনো ম্যাসিভ অবজেক্ট ডিস্টর্ট করে বেঁকিয়ে দেয় সেই লাইটটাকে। এইভাবেই আমরা দূরের কোনো গ্যালাক্সিকে দেখতে পাই যেটা ডিস্টর্টেড বা ইন্টেন্সিফাইড হয়ে গেছে। আর এইটাই সেই উপায় যেটা দিয়ে আমরা স্টেলার ব্ল্যাক হোলসদেরও ডিটেক্ট করতে পারি। তো এবার বলো, কোনটা সব থেকে বেশি অবাক করা লাগলো? তুমি কি এই সবগুলোই আগে থেকে জানতে? কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।